বড় লেগেছে অফিসার। এবারও কি ক্ষত দেখে নিশ্চিত হয়ে আবারও আঘাতের পরিকল্পনা করছেন? খানিক দম নিয়ে শুষ্ক ঢোক গিলল রেজা। যতই আঘাত করুন দাঁতের ফাঁস গলিয়ে একটুও শব্দ বের হবে না আমার। কাব্য আরেক দফা চমকিত হলো রেজার কথায়। রেজা আবার বলল, আমার লাশ দাফনের সুযোগ দিয়েন ছোট নবাবকে। উনি ব্যতীত আমার কেউ নেই। কাব্য দাঁড়িয়ে থাকতে পারল না বেশিক্ষণ। একবার সামনে সে দৃষ্টি মেলায় না রেজার ভয়হীন আখি জোড়ায়। দ্রুত স্থান ত্যাগ করলো। রেজা কাব্যের পালিয়ে যাওয়া দেখে উচ্চ শব্দে হেসে উঠল। ব্যথাতুর শরীর রসিকতায় গাইল, মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, চিকন ধুতি খানি পড়িতে নাহি জানি, নাহা জানি বান্ধিতে কেশ, মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। রেজা থামল। ক্লান্ত শরীরেই আবারও চেয়ারে মাথা ঠেকিয়ে রাখল। ঘরের মাঝে আরাধ্য সেই আরাম খাওয়া চেয়ারটাই শব্দ হচ্ছে, তবে আজ ওটাতে আরাধ্য বসেনি। ইফরা বসেছে। বড় মগের মতো আট পরে শাড়ি পরেছে, সাথে হালকা পাতলা গহনা, লম্বা চুলগুলো ছেড়ে রাখা, যেটা কিনা চেয়ার পেরিয়ে মেঝেতে পড়ে রয়েছে। আজ একটা জিনিস যুক্ত হয়েছে সাজের সাথে। ইফরা আলতা পরেছে, সাদা পায়ে লাল রঙা বলে বেশ স্নিগ্ধ, হাতে মোটা রূপালি বালা। এর সাজ যেন বড্ড মানিয়েছে মেয়েটাকে। সাদামণি চোখ জোড়া ইফরার আকর্ষণ। ও দাদি যান, এসব কি বলেন আপনি? আপনার কথা আমার মাথায় ঢুকে না। এই তো কইলেন বৌরানী নাকি ছোট খন্দকারের বন্দি ঘরে রয়েছে। তবে বৌরানী ঘরে এলো কি করে? আর ওই যে অফিসার, যে ছোট নবাবের ভাই, এসব ছোট নবাব জানলো কেমনে? পাখির কথাই মুচকি হাসলো জমিলা বেগম। এক খেলি পান গালে গুজে চিবুতে শুরু করলো। বেশি করে খয়ের চুন দিয়ে পান খান জমিলা বেগম। কয়েকবার চিবিয়ে একটু থুতু ফেলে বললেন, এত সময় বুঝলি না মেয়ে, ছোট খন্দকারের মন চোরা ছিল আমাদের বৌরানী, তাই তো তার ক্ষতি কিংবা আঘাত করার কথা স্বপ্নেও কল্পনা নেই তার। সেসব না হয় বুঝলাম দাদি যান, তবে ছোট খন্দকার যে প্রতিশোধের কথা বললো, সে প্রতিশোধের শাস্তি নিশ্চয়ই খন্দকার সাহেবেরও পাওয়া উচিত, কেননা তিনিও তো ছিলেন বৌরানীর মাকে ধর্ষণ ও হত্যায়। বাপকেও ছাড়ে না মেয়ে, এই কাহিনীর শেষ জানা অবধি আমাদের অপেক্ষা করা উচিত। ঘড়ি কাটায় রাত তখন 3টে। জমিলা বেগম পানের পিছ ফেলে বলেন, ফ্যানের বাতাসটা খানিকটা বাড়িয়ে আয় তো পাখি, বাকি কাহিনী আমি খানি আরামে বসে বলদি। পাখি উঠে গিয়ে রেগুলেটর ঘুরিয়ে ফ্যানের পাওয়ার বাড়িয়ে এলো। জমিলা বেগম তখন খাটের পাশেতে বালিশ ঠেকিয়ে বসেছে। পাখি গিয়ে তার সামনে বসলো। মনে মনে অনেক প্রশ্ন খোঁজ করছে, অতঃপর মনের সকল প্রশ্নকে প্রাধান্য দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদি যান, এখন কই আপনি রে? এই যে ছোট খন্দকার কইলো বৌরানী সব জানে, তাই এটা কবে জানছে? জামিলা বেগম কারো এক দীর্ঘশ্বাস ছাড়ল, এরপর চোখ দুটো বন্ধ করে নিল। সময় তখন সবে গ্রীষ্মের শুরু। এক পূর্ণিমার রাতে খন্দকার সাহেব এলেন ইসমাইল শেখের বাড়িতে। ইসমাইল শেখ সমীর শহরে গিয়েছে কোনো এক দরকারি কাজে। রাত তখন প্রায় 9টা নাগাদ। সবে মাত্র 10ম শ্রেণীতে উঠেছে ইফরা। রাত জেগে পড়তে পড়তে একঘেয়েমি হয়ে উঠেছে মন। মনে অস্থিরতা প্রয়োজন, মনে স্বস্তির প্রয়োজন তার। রাত বিরাতে আকাশের দিকে চেয়ে থেকে বড় বড় কিছু দীর্ঘশ্বাস নিংড়ে ফেলা তার জন্য বড় স্বস্তির কাজ। সৃষ্টিকর্তা হয়তো মাথার উপর আকাশ দিয়েছেন তার সৌন্দর্যে মোহনীয় হয়ে দীর্ঘশ্বাস ছাড়তে। এই যে বিশাল আকাশের গায়ে রাজত্ব করার জন্য একখানা চাঁদ দিয়েছে, চাঁদের কিরণ দিয়েছে নিশীথ রজনীকে আলোকময়ী করতে, একাকিত্ব চাঁদের সঙ্গিনী করতে দিয়েছে লক্ষ লক্ষ তারা। ইভরা বেশ গভীর চোখে চাঁদের দিকে তাকিয়ে থাকে। চাঁদের গায়ে দাগ রয়েছে, ওটা কিসের দাগ?
সুন্দর চাঁদের গায়ে কি তবে ওটা কলঙ্কের দাগ? আচ্ছা, চাঁদে কলঙ্ক রয়েছে? চাপা সরে কারা যেন তর্ক করছে। কে করছে? ইফরা কান পেতে শুনতে চাইল, তবে এখন আর তর্ক কানে আসছে না। খানিক বাদে আবারও কারোর কণ্ঠ শুনতে পেল সে, এক পুরুষ কণ্ঠ। ইফরার কপালে ভাঁজ উদয় হলো। আব্বাজান নেই, তবে এই বাড়িতে কি করে পুরুষ এলো? একটু বাদে জোহরা বেগমের ধরা কণ্ঠ শুনতে পেল। মহিলা কিছু নিয়ে কথা বলছেন, সাথে কাঁদছেন তিনি। ইফরার ধৈর্য হার মানল, বেশিক্ষণ বসে থাকতে পারল না। উঠে গিয়ে দাঁড়িয়ে জানালা বাইরে দৃষ্টি দিল। পশ্চিম দিকে ইসমাইল শেখের ঘরের কাছে একটা আইল আছে, সেটা দুটো ছায়া নজরে এলো। ইফরা আন্দাজ করলো একটা হলেন সেই লোক যার কণ্ঠ ইফরা শুনেছে, দ্বিতীয়জন জোহরা বেগম। বেশ অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে বুঝতে চাইল পরিস্থিতি। রাইসা গভীর ঘুমে, তাকে জাগানোর ইচ্ছে থাকলো, ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আর ইচ্ছে জাগলো না। ইফরা বেরিয়ে এলো ঘর ছেড়ে। লোকটাকে দেখা আবশ্যক। গেট পেরিয়ে ক্ষেতের আইলে ধারে আসতে দেখলো জোহরা বেগম কাঁদছেন। কি আশ্চর্য! ইফরা ঘর হতে একজন লোক দেখেছে, অথচ এখানে তিনজন লোক রয়েছে। একজন খন্দকার সাহেব, অপরজন উড়ান খন্দকার, আর তৃতীয় মানুষটি হলেন মাতব্বর। ইফরা জানে মিরপাড়ার খন্দকার বাড়ির লোক আসা নিষিদ্ধ। ওই তো খুব প্রয়োজনে রাতের আধারে লুকিয়ে চুরিয়ে যা একটু ঢুকতে পাই, এতেই শান্তি। তবে বড় আকারের বিষয় হলো খন্দকার বাড়ির সাথে মাতব্বর সাহেবের যোগসূত্র। ভাবনার মাঝে একটা কথা স্পষ্ট শুনতে পেল ইফরা। ছোট খন্দকারের সাথে ইফরার বিবাহের প্রস্তাবখানা। ইফরা খানিক আড়ালে দাঁড়ালো। সম্পূর্ণ কথাগুলো শুনতে মন খোঁজাখুঁজি করছে তার। মতের বিরোধিতা তার ভীষণ অপছন্দের কাজ। খন্দকার সাহেব বললেন, তোমার বড় মাইয়া আমার কোলার বউ হইব। জোহরা, এ কথা শেষ, আর কোনো কথা নাই আমার। জোহরা বেগম আপত্তি জানালেন, ইরা লেগে চেয়ারম্যান সাহেব বহুত আগেই প্রস্তাব রাখছে খন্দকার সাহেব। আর ছোট নবাব ইরার উপরে নজর রাখে। আমি নিজের মরণ ডাকতে এই কাজ করতে পারব না। মাতব্বর সাহেব শুনলেন দুজনের বক্তব্য, খানিক চুপ থেকে বলেন, শোনো জৌরা, বুঝা যাইও না, ইসমাইল শেখের বড় বউ তোমার বই না ছিল, এই কথা কান আমি জানি। গ্রামের কেউ না জানলেও এই সত্যি কান আমি জানি। আমি যদি যাইয়া কই তুমি পরিকল্পনা কইরা ওই সেমরিরে দিয়া তোমার বোনের খুনের প্রতিশোধ নিবা, তখন কি হইব বুঝতে পারছো? জোহরা বেগম ভীত হলেন। তিনি শিক্ষিত নারী, ভয় পেলেই হেরে যেতে হয়। তিনি কড়া গলায় বললেন, ভুললে যাবেন না, ওই খুনের সাথে খন্দকার সাহেব আপনিও জড়িত। আপনারা দুইজন মিলে আমার আফারে খুন করছেন, দিনের পর দিন ধর্ষণ করছেন আমার আফারে। খন্দকার ক্ষিপ্ত হয়ে চেপে ধরে জোহরা বেগমের গলা। উড়ানের এক চোখে অবাকের রেশ, অপর চোখে ভয়। খন্দকার সাহেব বলেন, তোর আম্পারে মারছি, তোরে মারতে কতক্ষণ? ওই সেমরি মেয়ের বউ হলে তোরে জানে মাইরে ফেলামো, শালী নষ্টার বংশ। উড়ান দ্রুত এসে আটকে দেয় খন্দকার সাহেবকে। ভর্ত গলায় বলে, আব্বাজান রাইত অনেক, গ্রামে মানুষ জায়গা গেলে সমস্যা হইব, শান্ত হন। খন্দকার সাহেব বোধহয় বুঝলেন। তিনি জোহরা বেগমের গলা ছেড়ে দিলেন। জোহরা বেগম কাশতে কাশতে কোনো মতে নিজেকে সামলে নিল। মাতব্বর সাহেব বলেন, শোনো জৌরা, অতীত গাতে কি লাভ হইব কও? চেয়ারম্যান সাহেব লালসায় তোমার বোন রে বুক করেছে, আর খন্দকার সাহেব তোমার বোন রে ভালোবাসছে। কিন্তু তোমার বোন কি করলো? খন্দকার সাহেবরে ছাইরা ইসমাইলের মতো এক চাষারে বিয়া করলো। তোমরা তালুকদার বংশের মাইয়া, তোমাকে রানের কপাল। তোমরা দুই বোন এক ইসমাইলের লাগি পাগল হইলা কেমনে? জোহরা বেগমের মুখে আলতো হাসি। জানেন তো তালুকদার বংশের আভিজাত তো কি? কেমনে ভাবলেন আমরা ভয় পামু এই সামান্য হুমকিতে? যাই হোক, আমি ইসমাইলের লেগে পাগল না। আমার আপার আমানত আমার ইরা, আর আমার ইরার জীবনের সিদ্ধান্ত আমি নিমু। খানিক থেমে বলল, এই যে মাতব্বর সাহেব, আপনার দুমুখ ও সাপের মতো স্বভাব, না জানি কবে ছোট নবাব আপনার গলা কাইটা খরতুয়ায় ডুবায়। মায়াবতী কখন এলেন আপনি? উড়ানের ডাকে চমকে ওঠে ইফরা। সকলের দৃষ্টি তখন ইফরার উপর। খন্দকার সাহেব মুহূর্তেই খোল পাল্টে মেকে এক হাসি দিয়ে কাছে ডাকলেন ইফরাকে। ইফরা এগিয়ে যায় সেদিকে। জোহরা বেগম ইফরার আগমনে শুষ্ক ঢুকিলেন। খন্দকার সাহেব জিজ্ঞেস করলেন, কেমন আছেন আম্মা? ইফরা সৌজন্য হাসল। খন্দকার সাহেব আবার বললেন,
শুনেছি মেয়ের বাড়ি হতে আপনার বিবাহের প্রস্তাব এসেছে আম্মা। ওই প্রস্তাবে আপনার ঘোর আপত্তি রাখা উচিত। মেয়ের বাড়ির লোক আপনার আম্মাকে খুন করেছে, এই কথা জেনে নিন। ইফরা শান্ত চোখে দেখল জোহরার দিকে। খন্দকার হয়তো ওই চাহনি কিছুটা বুঝলো। সে আবার বলল, বিশ্বাস করছেন না তাই না আম্মা? না করলেন, আমার জানানোর কাজ আপনারে জানাইলাম, বাকিটা আপনার মর্জি। মাতব্বর সাহেব কিছু হয়তো বলতেন, তবে খন্দকার সাহেবের চাহনি তাকে থামিয়ে দেয়। খন্দকার সাহেব সহ বাকি সকলেই চলে যায়। জোহরা বেগম ডাকলেন। ঘরে চলো। জোহরা বেগম পা বাড়ালেন। ইফরা বলল, সব কি সত্যি আম্মা? জোহরা বেগম এসে মেয়ের মুখ চেপে ধরলেন। মরণে এত শখ কেন? যা শুনছস মুখ বন্ধ রাখ। হিড় করে টেনে ইফরাকে বাড়ির দিকে নিয়ে যায় জোহরা। তারা যেতেই এক ছায়া আইলের দিকে এগিয়ে যায়। মাতব্বরের চতুর মস্তিষ্কের কাজে যেন সব ক্রিমিনাল বুদ্ধিও হার মেনে যায়। সকলে চলে যেতে এক বিচ্ছির স্বরে হাসল সে। জোহরা বাড়ির উঠোন পেরিয়ে ঘরের দিকে যাবে, তবে তা হলো না। ইফরা প্রশ্ন করল, এত লুকোচুরি কতকাল চলবে আম্মা? আপনি এড়িয়ে যেতে পারেন না আমায়? জোহরা বেগম থমকে দাঁড়ালো। যথাসময়ে সব জানতে পারবে। এত কৌতূহলী হলে বিপদে পড়বে মেয়ে। বড়জোর মৃত্যু আমায় আগলে নেবে, এর চেয়েও বড় বিপদ কিছুই নেই আম্মা। জোহরা বেগম ঘুরে তাকালো। তুমি হেরে গিয়ে মরবে বলে তোমায় বাঁচাতে আমি এত বছর কষ্ট করিনি মেয়ে। তোমায় প্রতিশোধ নিতে হবে। কোন প্রতিশোধ আম্মা? আমার আপার মৃত্যুর প্রতিশোধ, তোমার আম্মার মৃত্যুর প্রতিশোধ। এরা ইফরা অবুঝে নেয় চেয়ে থাকলো। জোহরা বেগম এগিয়ে আসলো। ইফরার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালো বারান্দায়। মাটির নিচ হতে ঠান্ডা উঠছে, তবে এতে বিন্দুমাত্র চিন্তা নেই তাদের। জোহরা বেগম ইফরার হাত নিজের হাতে মুষ্টিতে নিল। শক্ত বাঁশ চেপে ধরল ইফরার হাত। দীর্ঘশ্বাস ছেড়ে পড়ল। আমার তালুকদার বংশের মেয়েরা। আমি আর তোমার আম্মা দুজনের বয়সের ফারাক বেশি একটা নয়। তালুকদার বংশে এই দুই পুরুষের কোনো কন্যা সন্তান নেই। শুনেছি যে বছর আপার জন্ম হলো সেই বছরেই বড় আম্মার মৃত্যু ঘটেছিল। সদ্য দুগ্ধজাত সন্তান দুধের লাগি কান্নায় ফেটে পড়তো। তাকে সামলানো ভীষণ রকমের মুশকিল হয়ে উঠেছিল এরশাদ তালুকদারের কাছে। সন্তানের লাগি আবারও দ্বিতীয় বিয়ে করলেন এরশাদ তালুকদার। ঘরে এলো নাজমিন এরশাদ। এ পর্যায়ে এসে দম নিল জোহরা বেগম। ইফরা প্রশ্ন করল, নাজমিন এরশাদ কে আম্মা? আমার মা। ইফরা এ পর্যায়ে চমকিত হলো। অবাক কণ্ঠে বলল, আপনি আর আম্মা তবে সৎ বোন? জোহরা বেগম খানিক হাসলো। আমি আর রূপা আপা সৎ হলেও আম্মা কখনোই আমাদের তা বুঝতে দেয়নি। বরং আমার থেকে বেশি রূপা আপারে বেশি সোহাগ করছে। ইফরা নিশ্চুপে শুনতে থাকলো। জোহরা বেগম আবারও বলতে থাকে, রূপা আপার রূপ গুণ সব দিকেই সেরা ছিল। ঠিক যতখানি গুণবতী রূপবতী তার থেকেও বেশি ছিল মেধাবী। ধীরে ধীরে সকলের নজরে আকর্ষিত হয়ে উঠতে থাকলো রূপা। গ্রামের আনাচে কানাচে ছেলেদের নজর পড়তো তার উপর। অথচ ঘরের আরেক মেয়ে অযত্নে বেড়ে উঠতে লাগলো। আপা সুন্দর বলেই আম্মা সব কিছুতে বেশি গুরুত্ব দিতে লাগলো। আম্মা নিজের মেয়েকে দিনের পর দিন অবহেলায় তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকলো। সে বছর নবম শ্রেণীতে উঠেই আপার প্রেম হলো ইসমাইল খন্দকারের সাথে। এ পর্যায়ে জোহরা বেগমকে থামিয়ে দিল ইফরা। অবুঝে নাই প্রশ্ন করল, ইসমাইল খন্দকার মানে আম্মা আব্বা খন্দকার বংশের লোক? জোহরা বেগম বুঝল ইফরার কৌতূহল। সে বলল, ইসমাইল খন্দকার আর আজমাইন খন্দকার দুজনেই চাচাতো ভাই। এ পর্যায়ে বড় একখান শখ খেল ইফরা। জোহরা আবারও বলতে শুরু করলো, ইসমাইল খন্দকারের সাথে প্রেম হলো রূপার। দুজনেই দুজনের লাগি পাগল। তবে এই সম্পর্কের বিপরীতে ছিল আজমাইন খন্দকার। আপার উপরে নজর ছিল তার। আপার রূপে মজে ছিল আজমাইন খন্দকার। ইনিয়ে বিনে ইসমাইল খন্দকারের বাপ ইয়াকুব খন্দকারের কাছে আপার নামে ইনিয়ে বিনিয়ে হাজারখানেক কেচ্ছা কাহিনী শোনানো হলো।
ইয়াকুব খন্দকার কড়া নিষেধাজ্ঞা দিয়েছিল এই প্রেমের। শত্রুতা আগমন ঘটল দুই পরিবারের। আব্বাজান বহুবার আটকে রেখেছিলেন আপাকে, তবে আপা ছিল তীব্র জেদি। সে তার প্রেম সফল করতে রাতের আধারে ইসমাইল খন্দকারের হাত ধরে পালিয়ে গেল। দুজনে পরিচয় পাল্টালো। ইসমাইল খন্দকার থেকে ইসমাইল শেখ হলো পদবী। এদিকে উত্তাল গ্রাম। আপার পালিয়ে যাওয়ার খবরে আব্বা ভীষণ ভেঙে পড়লেন। এলাকা শহর ভিন্ন ভিন্ন স্থানে আপার খোঁজ করা হলো। একইভাবে খন্দকার বাড়ির লোকজনও তাদের ছেলের খোঁজ খবর করতে লাগলো। তবে দুটো মানব যেন ওধাও হয়ে গেল। তবে বিপদ যেন ঘাড়ের উপর থেকে নামে না। ঘুরিয়ে ফিরিয়ে বিপদের কাঁধে আশ্রয় নিয়েছিল তারা। মীর আহনাফ বর্তমানে আমাদের গ্রাম্য চেয়ারম্যান, যিনি তার আশ্রয়ে পলাতক ছিল আপা আর তোর আব্বা। জোহরা বেগম আবারও দম নিল। গলা ধরে আসছে তার, তবু যেন সত্যের জাল কাটতে অটল সে। খানিক চুপ থেকে আবার বলল, মীর আহনাফ তাদের সাহায্য করেছিল। শুরুর দিকে বেশ ভালোই চলছিল আপা আর তোর আব্বার সংসার। তবে বিপত্তি ঘটল মাস দুয়েক পর। এক ঝড়ের রাতে যখন সদ্য বিবাহিত এক নারীর টসটসে চেহারায় নেশা ধরল চেয়ারম্যানের, আপার রূপ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। সাহায্যের আড়ালে আপারে ভোগ করার এক ভয়ঙ্কর নেশা তার মস্তিষ্কে স্থান করে নিল। এক ছাদের নিচে বসবাস করতে করতে আপার প্রতি তার লোভ বৃদ্ধি পেতে শুরু করলো। সুযোগ সন্ধানী চেয়ারম্যান ক্রমে ক্রমে ওত পেতে থাকতে শুরু করলো আপাকে একবার কাছে পাবার জন্য। তবে তার আগেই গর্ভে আগমন হলো তোর। বোধ হয় খানিক সময়ের জন্য বেঁচে গেল আমার আপা। তবে ওই যে বলে না, বাঁচাতে চাইলেই কি বাঁচা যায়, ঠিক যখন তোর আগমন ঘটল এই দুনিয়ায়, তার ঠিক মাসখানেক বাদেই নিখোঁজ হলো আমার আপা। কোথায় গেল, কি করে হারালো, কোনো খবর মিলল না। তোর আব্বা তোরে নিয়ে গ্রামে ফিরল। দেখাশোনার লাগি আমি এলাম এ ঘরে। মায়া জন্মে গেল। আপার নিখোঁজের বছর পেরিয়ে এলো। আপার খোঁজ মিলল না। গোপনে খবর লাগালাম। থানা, পুলিশ, বহু কিছু খবরাখবর সংগ্রহে জানতে পারলাম আমার আপার বন্দি দশার কথা। তাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম, তবে সেটাই হয়তো আমার আপারে দুনিয়া ছাড়া করলো। জানোয়ারের দল সে রাতেই আমার আপারে খুন করলো, লাশ দফন করলো মীরবাড়ির বাগানের জমিতে। চোখ দিয়ে পানি ঝরছে জোহরার। ইফরার দৃষ্টি শান্ত, তবুও শরীরে প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে পড়ছে তার। কথার মাঝেই ইফরার হাত আরও শক্ত করে চেপে ধরল জোহরা। ওই মীর বাড়িতে আমার আপার লাশ দাফন হয়েছে ইরা। তোর আম্মারে ওরা কষ্ট দিয়ে মারছে। তোর আম্মারে ভিন্ন ভিন্নভাবে যৌন হয়রানি করেছে ওই খন্দকার আর চেয়ারম্যান। আমার আপারে মৃত্যুর শাস্তি ওদের দিতে হবে, প্রতিশোধ নিতে হবে ইরা, প্রতিশোধ। ইফরার সরল চোখে চেয়ে থাকলো শুধু। জোহরা বলল, মীর বাড়ির বউ হয়ে ওই বাড়িতে যেতে হবে, প্রস্তুতি নাও। পাখি নির্ভীতে সব শুনছিল। কখন জানি ভোর হয়েছে সেদিকে খেয়াল নেই। আজ পঞ্চগড় যাবার কথা তাদের। মিত্রের সেই জমিদার বাড়িতে যেতে হবে। ফজরের আজান পড়ছিল চারদিকে। জামিলা বেগম এখন নামাজে যাবেন। 6টার গাড়িতে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হবে তারা। গল্প স্থগিত রেখে পাখি নিজের ঘরে এলো। আয়নায় নিজেকে একবার দেখে নিল। কোকড়ানো চুলগুলোর দিকে কিয়ৎসময় তাকিয়ে থেকে ইফরার জায়গায় নিজেকে কল্পনা করতে থাকলো। ইফরার রূপের বর্ণনা শুনেছে সে। বৌরানির মতো রূপবতী না হলো খানিক রূপবতী পাখি। আলমারি হতে লাল পাড়ের এক সাদা শাড়ি বের করলো, সাথে লাল রঙের এক ব্লাউজ। একটুখানি তাকিয়ে থেকে নাক ঘষল শাড়িতে। বৌরানির মতো সাজলে খুব একটা অন্যায় হবে বলে মনে হয় না তার। একটুখানি ভেবে নিয়ে শাড়ি পরে নিল সে। সাজ ফুটিয়ে তুলতে ছোটখাটো কিছু গহনা পরল গায়ে। পায়ে আলতা দিল। ঘড়িতে সময় তখন 6টা ছুঁই ছুঁই। জমিলা বেগম তখন অপেক্ষা করছেন পাখির জন্য। মিনিট 5 পর পাখি এলো। সিঁড়ির দিকে তাকাতে চোখ জোড়া তার থমকে যায়।
জমিলা বেগম বিড়বিড় করে আওড়ান। বৌরানী, পাখি এসে সামনে দাঁড়ালো জমিলা বেগমের। দুই নয়নে এক মোহনীয় মুগ্ধতা জমিলার। চোখ বুজে নিজেকে সামলে পা থেকে মাথা অব্দি দেখে নিলেন পাখির। এরপর ধীর স্থিরভাবে স্থান ত্যাগ করে ঘরের দিকে গেলেন। পাখি পেছন থেকে বেশ কয়েকবার ডাকলো। দাদি যান শুনছেন? জমিলা বেগম পাত্তা দিলেন না, গটগট করে ঘরের ভেতর ঢুকে গেলেন। পাখি তখনও অবুঝে নাই দাঁড়িয়ে রয়েছে। খানিক বাদেই আবারও এলেন জমিলা বেগম, হাতে একখানা বাক্স। পাখির সামনে এসে দাঁড়ালেন। বাক্সখানা খুলে এক সোনালি চেনের কোমর বন্ধনী বের করে বাক্স পাখির হাতে চাপিয়ে দিলেন। পাখির শান্ত চোখে দেখছে জমিলা বেগমের কার্যক্রম। জমিলা বেগম কাপা কাপা হাতে শাড়ি উপরে কোমর বন্ধনী পরিয়ে দিলেন। পাখি দেখল জমিলা বেগমের চোখ দুটো চকচক করছে। এক ধ্যানে তাকিয়ে দেখছিলেন জমিলা বেগম। পাখি ডাকলো, দাদি যান। জমিলা বেগম সাড়া দিলেন না। এ দফায় গা কিছুটা জাগিয়ে ডাকলো, ও দাদি যান, বাকি গল্প কবে বলবে? আমার হৃদয় যে উতলা হয়ে রয়েছে গো। এ পর্যায়ে ধ্যান ভাঙল। চোখে পানিটুকু মুছে নিলেন জামিলা বেগম। চেন লাগানো এক চশমাখানি পরিষ্কার করে চোখে লাগাতে লাগাতে আবারও বলতে লাগলেন। বদ্ধ শুনশান ঘরে বেলকনিতে জ্বলতে থাকা হলুদ মিটমিটে আলোটুকুর মাত্র প্রবেশ করেছে। আজ রাতটা অমাবস্যার রাত। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। ফিনফিনে এক শীতল হাওয়া এসে ছুঁয়ে দিচ্ছে গায়ের প্রতিটি ভাঁজ। ইরফা তখনও দোল খাচ্ছে চেয়ারে বসে। নীরব ঘরে চেয়ার ঘষার এক ক্যারকের শব্দ, আর দূরে জঙ্গল থেকে শিয়ালের হাঁক ঢাক কানে বাজছে। কি ভয়ঙ্কর এক নিশীথ অমাবস্যার রাতে নাকি পেতনির দল রক্ত শুষে খায়। কথাটা হাস্যকর মনে হলো ভয়ঙ্কর। হঠাৎ দরজা খোলার শব্দ হলো। মেঝেতে পা ঘষে ঘষে কেউ রুমে ঢুকছে। ইব্রা একটুখানিও নড়ল না। এই পায়ের শব্দ তার ভীষণ চেনা। পা ঘষে ঘষে হেঁটে আসছে আরাধ্য। মেঝের সাথে তালহীন পায়ের ঘর্ষণ বলে দিচ্ছে নেশাগ্রস্তের মতো এলোমেলো হেঁটে দরজা দিয়ে ঘরে প্রবেশ করলো আরাধ্য। ইব্রার ভাবনা এখন আরাধ্য তার কাছে আসবে, এসে ডাকবে তাকে। তাই হলো। আরাধ্য টলতে টলতে এসে দাঁড়ালো তার কাছে। নরম স্বরে ডাকলো, এরা? ইফরা কাজল কালো চোখে একটু চোখ মেলে তাকালো আরাধ্যর কালোমণির চোখে। আরাধ্য খানিক তাকিয়ে দেখলো চোখ জোড়া কাজল পড়েছে। মেয়েটা সেজেছে। কিছুটা সরে এসে একটু দূরে দাঁড়িয়ে আরও মনোযোগ দিয়ে দেখলো তাকে। এরপর এগিয়ে গিয়ে ইফরার পায়ের কাছে বসে পড়ল। ইফরা চমকিত হবার কথা ছিল, তবে আর চমকিত হলো না। কেন হলো না জানা নেই। আরাধ্য আলগোছে মাথা রাখলো ইফরার গোলে। ছোট বাচ্চার মতো ঠোঁট উল্টালো লোকটা। আজকে নেশার পরিমাণ তীব্র হয়েছে। আরাধ্য নেশা করলেও মাতাল হয়ে ফেরে না, এটা তার গুণ। একটু আরাম থেকে মাথা তুললো। পকেট থেকে সিগারেট বের করে আশেপাশে ম্যাচকাটি খুঁজতে শুরু করলো, পারছে না। ইফরা উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের উপর থেকে ম্যাচকাটি এনে আরাধ্যর পাশে বসলো। এরপর সযত্নে সিগারেট জ্বালিয়ে দিল। আরাধ্য পরপর দুটো টান দিল। এখন ভালো লাগছে। মীর বাড়ির নবাব বৌরানির সামনে মাতলামি করলে মান থাকবে না। যথেষ্ট শক্ত থেকে প্রশ্ন করলো, কখন ফিরলে? খানিক আগেই। সিগারেট টেনে মুখ ভর্তি ধোয়া ইফরার মুখে ছাড়লো আরাধ্য। ছাড়লো তোমাকে? কে? আরাধ্য হো হো করে হেসে উঠল। ঘন ঘন সিগারেট টানছে আর হাসছে। ইফরা কারণ খুঁজল না এই হাসির। সত্যি বলতে ইচ্ছে জাগলো না। আরাধ্য বেশ কিছুক্ষণ হেসে নিয়ে বলল, আমি কতখানি বোকা ভাবো এটা? যে শব্দ আপনার সাথে যায় না তা ভাবার প্রশ্নই ওঠে না ছোট নবাব। বলছো? দুজনের মাঝে অনেকটা সময় নীরবতায় কাটলো। আরাধ্যর সিগারেট প্রায় ফুরিয়ে এসেছে। শেষ অংশে আর দুটো টান দেওয়া যাবে, তবে আরাধ্য আরও 3 থেকে 4খানা টান দিবে। তার মনে হয় যেহেতু জিনিসটা অপ্রয়োজনীয়, তাই আরও বাড়িয়ে টানলে খুব একটা ক্ষতি নেই। তবে স্বাদ পাবে না, এই জিনিসের আদতেও কোনো স্বাদ নেই। এ পর্যায়ে ইফরা বলল, রাতে খাবেন? আনবো কিছু? তুমি খেয়েছো? এটা আমার প্রশ্নের উত্তর নয় ছোট নবাব। আরাধ্য ঘাড় বাঁকা করে তাকালো। তোমায় কে বললো আমি তো প্রশ্নের উত্তর করলাম? ইফরা হাসলো। সব কথা যদি মুখে বলে দিতে হয় তবে আমি কিসের ঘরওয়ালি হলাম আপনার? নারী ছলনায় পারদর্শী। এরা কত নিখুঁতভাবে না ছক কষে। আরাধ্য ইফরার মুখের দিকে তাকিয়ে উপলব্ধি করছে তার ধ্বংস। তার ঘরে বাস করা এক কিশোরী তাকে তার জালে মারছে। ইফরা কি কিশোরী? তাকে কিশোরী ডাকা ভুল হবে। সে কিশোরী নয়, পাক্কা রমণী। ইফরার অষ্টযুগল তিত্তির করছে।
মৃদু আলোতে গোলাপি ওষ্ঠজোড়া বড্ড টানছে আরাধ্যকে। একটু একটু করে এগিয়ে যাচ্ছে ইফরার দিকে। এক হাতে চেপে ধরা ইফরার চুলের গোছা হালকা টানে চোখ বন্ধ করে নেয় মেয়েটা। আরাধ্য সিগারেট আঙ্গুলে চেপে বৃদ্ধাঙ্গুল লেপটে দেয় ইফরার গোলাপি রঙের লিপস্টিক। আরাধ্য আরও ঝুঁকে যায়, আলতো করে চুমু খায় ঠোঁটের কোণে। ইফরার কি হলো কে জানে। অ্যালকোহলের কড়া গন্ধ সাথে নাকের কাছে সিগারেটের বিকট ঘ্রাণটুকু আসতেই এবারে গা গুলিয়ে এলো তার। এক ঝটকায় আরাধ্যকে সরিয়ে ছুটে গেল ওয়াশরুমের দিকে। পেটের সকল খাদ্যকণা এক নাগারে বমি করে বের করলো। পরপর দুইবার বমি করতে শরীর ক্লান্ত হয়ে পড়ল। আরাধ্য শুধু চেয়ে দেখল ইফরার অবনতি। তার নিশ্চয়ই উচিত ছিল ইফরার কাছে যাও, তবে গেল না। ইফরা বেরিয়ে এলো, একইভাবে আবারও আরাধ্যর পাশে গিয়ে বসলো। আরাধ্য বলল, শরীর খারাপ বলনি কেন? ঠিক আছে। আজ আরাধ্য ভীষণ রকমের শান্ত। এই যে ইফরার অসুস্থতা তাকে অস্থির করে তুলল না। সব কিছুই কি কেবল নেশার প্রভাব? আরাধ্য হঠাৎ ইফরার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শিরশিরে এক বাতাসে বেলকুনি পর্দাটা খানিক কেঁপে উঠল। ইফরা শান্ত চোখে আরাধ্যর ভোলা ভালা মুখের দিকে তাকিয়ে থাকলো। আরাধ্য খানিক নড়ে চিত হয়ে শুয়ে পড়ল। আমার কাছে তোমার চাওয়া কি এরা? হঠাৎ এই প্রশ্ন? জানতে ইচ্ছে হলো তাই। ইফরা মিলান হাসলো। যা চাইবো দেবেন? নিশ্চিত থাকো। ইফরা গাঢ় এক দীর্ঘশ্বাস নিংড়ে পড়ল। দীর্ঘতম জীবনের পুরো পথের সঙ্গী হিসেবেই আপনি থাকবেন। আরাধ্য দীর্ঘশ্বাস নিংড়ে বলল, একটা সময়ের পর বোধহয় তুমি বুঝবে আমাকে নিজের করে চাওয়াটাই তোমার ব্যক্তির জীবনের সবচেয়ে বড় ভুল। ইফরা হাত টাকলো আরাধ্যর মাথায়। তার ছিল এক হাসি দিয়ে বলল, মানুষ এখন আর মানুষ খোঁজে না, তারা খোঁজে সুবিধা। তবে আমিই বা ব্যতিক্রম কি করে হই? যখন মনে হবে তখন না হয় আপনিই ভুলটা শুধরে দেবেন। আরাধ্য স্বল্পতায় হাসলো। তুমি লাবণ্যে সেরা, গুণে রহস্যময়। তোমার মাঝেই ডুবেছে আমি। আপাতত আমি ধ্বংসের পথযাত্রী। ভাবনায় আবিষ্কৃত ভাবনাগুলো লুকাই তো সুন্দর, ছোট নবাব। ইফরা থেমে গেল, মনে মনে বিড়বিড় করলো, আমি আপনাতেই সীমাবদ্ধ, আপনাতেই আসক্ত, আপনি ব্যতীত সব ঘোলাটে বদনাম। আরাধ্য ঘুমে মগ্ন। ইফরা তখনও চুলে হাত বোলাচ্ছে। বেশ লাগছে কিন্তু। খানিক বাদে গুনগুন করে গান ধরলো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না আর মোর খেয়াতুরি এই ঘাটে। রাতের প্রায় মধ্যপর হঠাৎ ঘুমের মাঝে গায়ে এক শিরশিরে হাওয়া অনুভব করলো চেয়ারম্যান। হালকা শীত লাগছে। গায়ে পাতলা কাঁথাটা বেশ করে গায়ের উপর জড়িয়ে নিল, তবুও শীত কমছে না। উঠে বসলো সে। অরুণিমা তখন গভীর ঘুমে। চেয়ারম্যান তার শান্ত সুশ্রী মুখের দিকে একটু চেয়ে সময় ব্যয় করে তাকিয়ে থাকলো। চেহারায় বয়সের ছাপ নেই অরুণিমার, স্নিগ্ধ সুন্দর যাকে বলে। কপালে কতগুলো এলোমেলো চুল পড়ে রয়েছে। চেয়ারম্যানের ইচ্ছে হলো ওগুলো সরিয়ে দেবার। ইচ্ছেকে প্রাধান্য দেওয়া আবশ্যক, তাই করলো। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। দরজার কাছে কিছু একটা নড়ে উঠতে চেয়ারম্যানের মনোযোগ সরে গেল। কোনো ছায়া দাঁড়িয়ে রয়েছে ওখানে। চেয়ারম্যান একটুখানি তাকিয়ে থেকে বিছানা থেকে নেমে দাঁড়ালো। অরুণিমার ঘুমে ব্যাঘাত ঘটবে বলে কোনো প্রকার শব্দ ছাড়ে দরজা খুলল সে। ঘরে বাইরে অন্ধকার, বিদ্যুৎ থাকার পরও এদিকটা অন্ধকার হবার কারণ কি? চেয়ারম্যান দরজার পাশে সুইচ খুঁজল। অন্ধকারে কোনো মতে হাঁটতে হাঁটতে সুইচ চাপলো, তবে আলো জ্বলল না। কারণ কি? নিজেই নিজেকে প্রশ্ন করলো, উত্তর পেল না। একজোড়া নুপুরের শব্দ কানে বাজছে তার। কেউ হাঁটছে, তবে কোথায় হাঁটছে? চেয়ারম্যান শব্দের দিকে নির্ধারণ করে হাঁটতে শুরু করলো। অন্ধ থেকে আসছে। দোতলা থেকে নিচে তাকাতে দেখলো মাথায় ঘোমটা টেনে এক নারী অবৈ বেরিয়ে গেল সদর দরজা খুলে। চেয়ারম্যান একটুখানি তাকিয়ে থেকে দ্রুত সিঁড়ি বেয়ে নামলো। মেয়ে লোকের হাঁটা ধীরগতি। দ্রুত কদমে হেঁটে দরজা পেরিয়ে খানিক হাঁটতে আবারও দেখলো নারী অবৈকে। চেয়ারম্যান পিছিয়ে নিল। অমাবস্যার ঘর অন্ধকার। এত রাতে ভূতের দেখা মিলে মা চাচিদের কথা। নারী অবৈ নুপুরের ঝনঝন শব্দ তুলে এগিয়ে যাচ্ছে জঙ্গলের দক্ষিণ কোণে। এদিকে মীরবাড়ির অযত্নে বেড়ে ওঠা এক ছোট জঙ্গল রয়েছে, যেতে বড় বড় কয়েকটা গাছ। আরও কিছুটা এগিয়ে গেলে বড় জঙ্গল, তারপরেই খন্দকার বাড়ি। বলে চলে এটা খন্দকার বাড়ি যাবার গোপন পথ, যেটির সন্ধান আদৌ কেউ জানে না। জঙ্গলের মাঝে এসে হঠাৎ দাঁড়িয়ে গেল নারীটি। আশেপাশে তাকিয়ে ঘাসের আল থেকে বড় এক ধান কাটার এক কাছি বের করলো সে হাতে। মোমবাতির হলুদ শিখার আলোতে চকচক করে উঠল কাছিটি। এরপর আবারও হাঁটতে শুরু করলো। চেয়ারম্যান তখনও অনুসরণ করছে নারীটিকে। সে দেখতে চায় নারীকে, তার উদ্দেশ্য কি। বিনা টর্চ অথবা বিনা অস্ত্রের তাড়াহুড়োতে এসে খানিক ভয় করছে তার। তবে এত দূরে সে ফিরে যাওয়া বোকামি হবে। নারীটির হাতে মোমের আলোতেই পথ যেটুকু
পরিষ্কার হয়, এই আর কি। চলতে চলতে খন্দকার বাড়ির সে বিশাল জঙ্গলে এসে থেমেছে নাইটি। চেয়ারম্যান এক বড় গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল। প্রায় মিনিট 5 মাথায় জঙ্গলের পথে হেঁটে এলো আরও একটি নারী। চেয়ারম্যান তীক্ষ্ণ চোখে নারীটিকে দেখলেন। কি আশ্চর্য, দ্বিতীয় নারীটিকে তিনি চেনেন, জোহরা বেগম। তার থেকে ভীষণ অবাক করা ব্যাপার হলো নারীটির পেছনে রয়েছে খন্দকার। চেয়ারম্যান ঘটনা বুঝতে পারছেন না, কি হচ্ছে কি ঘটছে, সব কেমন জানি গুলিয়ে ফেলছে। জোহরা বেগম টানতে টানতে খন্দকারকে এনে ফেলেন ঠিক প্রথম নারীটির একদম পায়ের কাছে। চেয়ারম্যান এবার শুষ্ক একটা ঢোক গিলেন। প্রথম নারী ফতুয়ার কলার টেনে খন্দকারকে টেনে দাঁড় করালো। রাত বাড়তে থাকলো। ভয়ঙ্কর এক নিশীথে সব কেবল ছায়া স্পর্শের মতো ধোয়াটে লাগছে। চেয়ারম্যান আদতেও বিশ্বাস করতে পারছে না কিছু। ঘটনা সত্যি নাকি ভ্রম? প্রথম নারীটির হাতে ধারালো কেচি দ্বারা প্রথমে এক কোপ খন্দকারের কাঁধে বসালো। কেচিটা বোধহয় মাংসের সাথে আটকে গিয়েছে। পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল খন্দকারের আত্মচিৎকার। তবে সেই চিৎকার জঙ্গলের বাইরে বেরোনোর আগেই গিলে নিল পরপর দুটো শিয়ালের ডাক। জোহরা বেগম খন্দকারের পায়ে এক লাথি মেরে হাঁটু ভাঁজ করে মাটিতে বসালো তাকে। দ্বিতীয়বারের মতো কোপ বসানোর আগেই নারীটির সতর্ক হবার জন্য পেছনে ঘুরতে তার চেহারা স্পষ্ট দেখল চেয়ারম্যান। বিড়বিড় করে আওড়ালো। ইফরা আবারও দ্বিতীয় কোপ বসলো খন্দকারের গলায়। চিচ্চিরে রক্ত ছিটকে সে মুখে লাগলো তার। জোহরা বেগম খন্দকারের হাত দুটো আবারও শক্ত করে চেপে ধরলেন। এবার মোক্ষম কাজটা করে ইফরা। কেচে ধারালো মাথা দিয়ে বেশ সযত্নে কাটলো খন্দকারের গলার নলি। লোকে বলে গু খাওয়া কুকুর কোনো কালেই তার স্বভাব পরিবর্তন করে না। এই নরকের কীটও তাই। বৃদ্ধ বয়সেও এসে জারমি কমে না। খন্দকারের যান প্রায় যাই অবস্থা। জোহরা বেগম খানিক ঝুঁকে তার কানে কাছে মুখ নিয়ে বলেন, আজ নারী লুভি ছিলেন বলেই আপনাকে টোপ দেওয়া বড্ড সহজ হয়েছিল খন্দকার বাবু। আমি কৃতজ্ঞ থাকবো আপনার এই উপকারের জন্য। তবে হ্যাঁ, আপনাকে ঠিক যতখানি কষ্টের মৃত্যু দেওয়া প্রয়োজন ছিল তার কম দিলাম, কারণ আপনার কাঁচা কলিজার স্বাদ নেবার বড্ড শখ আমাদের। আহারে, জিনিসের এত কষ্ট মানা যায় বলুন? ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করলো খন্দকার। চেয়ারম্যানের শরীর ঘামছে। শিরশিরে বাতাসও অনবরত ঘাম ঝরছে দেহ থেকে। সে শুষ্ক ঢোক গিলে গলা ভেজাল। ইফরা মাটিতে হাঁটু গেড়ে বসলো। মাথা থেকে শাড়ির আঁচলটা পড়তে লম্বা বেনি করা চুল উন্মুক্ত হলো। লাল শাড়িতে অমাবস্যার হলুদ আলোতে অপসরা লাগছে হয়তো। ইফরা এবারে কি করলো? কাঁচিটা খন্দকারের বুকের মাঝ বরাবর বসে সর্বশক্তি দিয়ে দিল এক টান। সঙ্গে সঙ্গে বুক ফেরে মাংস বেরিয়ে এলো। সাদা ফতুয়া পড়েছিল খন্দকার। রক্তস্রোতে কেমন লাল বর্ণ ধারণ করলো। পরপর 3 বার একই জায়গায় কেজি দিয়ে ক্ষত করলো। এরপর দক্ষ হাতে কলিজার অবস্থান নির্ধারণ করে টেনে বের করে আনলো মেয়েটা। ঠিক যেন মর্গে লাশের কাটাছেঁড়া করা হচ্ছে এমন। রক্তের ঘ্রাণ যেন উন্মাদ করে তুলেছে ইফরাকে। দের ভেতর যেন কোনো এক পৈশাচিক সত্তা জেগে উঠেছে তার। গরম কলিজা হাতে নিয়ে চোখে মুখে উজ্জ্বল এক খুশির রেখা দেখা গেল তার। একটু বোধহয় স্বস্তি পেল। জোহরা ক্লান্ত দেহে বসে পড়লেন লাশের পাশে। ইফরা শান্ত চোখে খন্দকারের কলিজার দিকে তাকিয়ে আছে। হাত চুইয়ে রক্ত পড়ছে। জোহরা বেগম ডুকরে ডেকে উঠলেন, আপারে দেখ দেখ না, তোর খুনি আজ শাস্তি পেয়েছে আপা। ইফরা তখনও কলিজা হাতে নিয়ে বসা। হঠাৎ কি হলো? তরতাজা উষ্ণ কলিজাতে কামড় বসালো সে। কামড়ে আলাদা করলো কিছু অংশ। এরপর নরখাদকের মতো চিবি চিবি খেতে শুরু করলো খন্দকারের কলিজা। পরপর 3টে কামড় কলিজার একাংশ গিলে খেলো সে। এরপর বাকি অর্ধেক এগিয়ে দিল জোহরের হাতে। এত বর্বরতাই দূরে দাঁড়ানো চেয়ারম্যানের গা গুলি এলো বোধহয়। খুন অবধি হয়তো ঠিক ছিল, তবে এই কলিজা খাওয়া তার ঠিক লাগেনি। ভয় হলো নিজের জন্য। সামনে বসা জমদূতের দিকে চেয়ে চেয়ে খন্দকারের জায়গায় নিজের কল্পনায় রাখলো। জোহরা কলিজা একবার কামড় বসেও খেতে পারল না। ফ্যাল করে তাকিয়ে রইলেন ইফরার দিকে। ততক্ষণে খন্দকারের ফুসফুস টেনে বের করে নিয়েছে মেয়েটা। ফুসফুস থেকে রক্ত তরল গড়িয়ে পড়ছিল। একটুখানি নেড়েচেড়ে দেখে কেসি দিয়ে ফুসফুসের পাতলা আবরণ ছিলে ফেলল সে। জোহরা শুধুই তাকিয়ে দেখছে ইফরার
উন্মাদনা। পাতলা আবরণ ছিলে কাছি ধরিয়ে এগিয়ে দিল জোহরা বেগমের হাতে। দু হাতে ফুসফুস চেপে কামড়ে খেতে শুরু করলো সে। মিনিট দুয়েকের মাঝে পুরো ফুসফুস গিলে বড় এক ঢেক তুলল ইফরা। এবার আর দাঁড়াতে পারল না চেয়ারম্যান, গলগল করে বমি করতে শুরু করলো সে। সচেতন হলো ইফরা। চেয়ারম্যান ততক্ষণে স্থান ত্যাগ করেছে। বসা ছেড়ে আরও খানিক এগিয়ে আশেপাশে নজর বুলিয়ে আবারও এসে পাশে বসলেন জোহরা বেগম। লাশের ব্যবস্থা করা উচিত এরা। ডান হাতে ঠোঁটের কোণ গড়িয়ে পড়া রক্ততল মুছে নিল ইফরা। শিয়াল খাবলে খাওয়ার জন্য দেহটাকে ফেলে যাওয়া উচিত আম্মা। ওদের হক নষ্ট করা বেইনসাফি হয়ে যাবে। জোহরা বেগম কুটিল হাসলেন। ইফরা ধীরে ধীরে ধর থেকে মুন্ডুটা আলাদা করে নিল। খন্দকারের চোখ জোরে কেচি মাথা ঢুকিয়ে বের করে মাটিতে ফেলল মুন্ডবিহীন মৃত দেহটাকে। টেনে ঝোপঝাড়ের আড়ালে ফেলে এলেন জোহরা। একটা গাছের ডাল ভেঙে বিসমিল্লা বলে গেঁথে দিলেন খন্দকারের দেহের মাঝ বরাবর। ইফরা ততক্ষণে চলে গিয়েছে কাটা মুন্ডু হাতে। জঙ্গল থেকে বেরিয়ে দুজনে এলো মেয়ের বাড়ির সেই বাগানের কাছে। পুরনো সেই রানী গোলাপি গাছের গোড়ায় কাটা মুন্ডুকে রেখে মাটিতে হাত বোলালো ইফরা। দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল তার। মাটির বুকে মাথা রেখে মাকে অনুভব করতে চাইল সে। এই মাটিতেই তার মা আছে, হ্যাঁ আছে, এই মাটি তার মা। জোহরা বেগম কোত্থেকে জানি এক কোদাল নিয়ে এলেন ইফরার কাছে। পুরনো রানী গোলাপের কাছ থেকে প্রায় 8 কদম দূরে খাল খুলল ইফরা। বেশ বড়সড় একটা খাল খুঁড়ে তাতে জানাজাবিহীন দাপন করল খন্দকারের কাটা মুন্ডু। জোহরা বেগম বেশ যত্নে মাটি চাপা দিলেন মুন্ডুটা। কাঁচা মাটির আবরণ ঢাকতে সবুজ ঘাস এনে ঢেকে দিলেন খোঁড়ার স্থান। ইফরা বড্ড ক্লান্ত লাগছে। চারিদিকে খানিক বাদে ফজরের আজান পড়বে। রক্তমাখা কাপড়ে মেয়ের বাড়িতে প্রবেশ করলো সে। হাতে পায়ে মাটি যে আলতা রাঙ্গা পায়ে বাড়ি ছেড়েছিল সে পা আপাতত কাদা মাটিতে ভরপুর। শাড়ির আঁচল মাটি ছুঁয়ে হেঁটে চলেছে ইফরার সাথে। ইফরা ঘরের কাছে এলো। দরজা খুলে ঘরে প্রবেশ করতে দেখলো আরাধ্য। তা সে চেনা দোল খাওয়া চেয়ারে বসে দোল খাচ্ছে। তার চোখে ঘুম নেই। ইফরা একধানে হেঁটে হেঁটে গোসলখানায় ঢুকলো। আরাধ্য কারো এক নিঃশ্বাস টেনে চোখ বুজে নিল। গোসলখানায় পানির শব্দ হচ্ছে, সাথে ভেসে আসছে এক আহত হৃদয়ের আত্মচিৎকার। প্রায় ঘণ্টাখানিক বাদে ভেজা কাপড়ে ঘরে মেঝেতে এসে দাঁড়ালো ইফরা। একটু একটু করে এসে আরাধ্যর পায়ের কাছে বসলো। ভেজা কাপড় শরীরের সাথে লেপটা আছে, চোখে মুখে পানি। আরাধ্যর পাজোড়া জড়িয়ে মাথা রাখলো গোলে। নিশ্চুপে বসে থাকলো অনেকটা সময়। ক্লান্তির ঘুম চোখ জোড়ায় তার। কিছু সময় পেরিয়ে যেতে আরাধ্য উঠে দাঁড়ালো। গায়ের কালো গেঞ্জিটা একটানে খুলে কোলে তুলে নিল ইফরাকে। আবারও হাঁটা দিল গোসলখানার দিকে। মেয়েটা ছোটোখাটো দেহটাকে বুকের সাথে লেপটে আছে আরাধ্যর। আরাধ্য শুষ্ক ঢুক গেল। ভেজা কাপড়ের রমণীতাকে আকর্ষণ করছে। শাওয়ার ছেড়ে দিতেই শীতল পানি দুটি দেহ ভিজিয়ে দিচ্ছে। শীতল পানির ছোঁয়ায় মৃদু কম্পন হচ্ছে ইফরার দেহে। আরাধ্য কোল থেকে নামিয়ে দিল ইফরাকে। ভেজা শরীরে সযত্নে সাবান মাখিয়ে দিল। দুজনেই খানিক বাদে আবারও ঘরে এলো। আরাধ্য আলমারি হতে একটা শাড়ি বের করে ইফরাকে যত্নের সাথে পরিয়ে দিল। ইফরার ঘুমের প্রয়োজন, খুন করা ক্লান্তির কাজ। আরাধ্য বলল, তোমার একটা গভীর ঘুমের প্রয়োজন রক্ত কমরে নেই। বড্ড ক্লান্ত তোমার শরীর। ইফরা ফ্যাল করে তাকিয়ে থাকলো আরাধ্যর চোখে। আরাধ্য কিছু বলল না। আবারও কোলে করে বিছানি নিয়ে শুয়ে দিল ইফরাকে। পাশে নিজেও শুয়ে বুকের সাথে মিশিয়ে নিল মেয়েটাকে। যে ছাড়া পেলেই পালিয়ে যাবে মেয়ে, এটা হতে দেওয়া অসম্ভব। বেলা 11টায় পুলিশ এলো মেয়ের বাড়িতে। তবে এবারে অভিযোগকারী চেয়ারম্যান নিজে। আরাধ্য ইফরা দুজনেই তখন গভীর ঘুমে। কাব্য এসে আরাম করে সোফায় বসেছে। দুজন কনস্টেবল এসেছে। অরুণিমার শরীর ভালো নেই, আজ সে অন্দরে আসেনি। চেয়ারম্যান রইসুলকে পাঠালো ছোট নবাবকে ডাকতে। কাব্য কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞেস করলো, আপনার অভিযোগ কার বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান খানিক চুপ থেকে বলল, আমার ছেলের বউ। কাব্য খানিক অবাক হলো। তার অপরাধ? চেয়ারম্যান চোখের সামনে বারবার দেখতে পাচ্ছেন খন্দকারের তরতাজা কলিজা ছিঁড়ে খাবার দৃশ্য। শরীর ঘেমে উঠছে। সে মূলত নিজেকে বাঁচানোর পন্থা হিসাবে ইফরাকে সরাতে চাইছে। রইসুল এসে দরজায় কড়া নাড়তেই ঘুম ছেড়ে উঠল আরাধ্য। ইফরাকে সযত্নে নিজের বুক থেকে সরিয়ে উঠে গিয়ে দরজা খুলল। রইসুল বলল, নিচে পুলিশ আইছে ছোট নবাব, বৌরানী সহ আপনার ডাকে। ইফরার ঘুম আলগা হয়েছিল আরাধ্য উঠে যেতেই। পুলিশের কথা কান অবধি পৌঁছাতেই ধপ করে উঠে বসলো সে। আরাধ্য ছুটে এলো ইফরার কাছে, বসলো।
এরা ইফরা সরল দৃষ্টিতে চেয়ে দেখল আরাধ্যর মুখখানি। আরাধ্যর মুখে স্পষ্ট অস্থিরতা। কাল রাতে রক্তাক্ত কাপড়ে ঘরে ফিরেছে ইফরা। তার বিধ্বস্ত দেহ দেখে যে কেউ বুঝবে ইফরা খুন করে ফিরেছে। তবে পুলিশ? ইফরা কেমন প্রশ্নসূচক চোখে তাকিয়ে। আরাধ্য বলল, চিন্তিত হচ্ছে কেন? আমি আছি তো। ইফরা হাত শক্ত মুষ্টিতে চেপে ধরে বেশ সাবধানে ইফরাকে বিছানা থেকে নামালো আরাধ্য। শাড়ির আঁচল মাথায় টেনে দিল যত্নে। ইফরা জড় পদার্থের ন্যায় শুধুই দাঁড়িয়ে থাকলো। আরাধ্য আবারও বলল, চলো এরা। দুজনেই চলল অন্দরের দিকে। সিঁড়ির কাছে আসতেই শুনল চেয়ারম্যান কাল রাতের কিছু কাহিনী বলছে কাব্যকে। কাব্য বেশ আরামে বসে সেসব কাহিনী শুনছে। আরাধ্য নামতেই লম্বা এক সালাম ঠুকল কাব্য। আসসালামু আলাইকুম ছোট নবাব। সালামের জবাবে আরাধ্য কেবলই হাসল। কাব্য উঠে এসে ঘুরে ঘুরে ইফরাকে দেখে আরাধ্য সম্মুখে স্থির হয়ে দাঁড়ালো। চেয়ারম্যান সাহেব কিন্তু আপনার স্ত্রীর নামে অভিযোগ এনেছেন ছোট নবাব, এতে আপনার মতামত? ইফরা সরল এক দৃষ্টিতে চেয়ারম্যানের দিকে তাকালো। তবে এই শান্ত চোখজোড়াও যেন চেয়ারম্যানের আত্মা শুকিয়ে দিচ্ছে। আরাধ্য আর চোখে চেয়ারম্যানের শুকনো মুখটা একবার দেখে নিয়ে আবারও কাব্যের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমার স্ত্রীর অপরাধ? কাব্য নিশ্চুপে চমৎকার হাসল। খুন? আরাধ্য চোখে চোখ মিলিয়ে প্রশ্নসূচকভাবেই তাকিয়ে আছে। কাব্য বলল, খন্দকার সাহেব নিখোঁজ গত রাত থেকে ওনার 2 ছেলে এসেছিলেন থানায়। তবে ইতিমধ্যে চেয়ারম্যান সাহেব তথ্য দিয়েছেন আপনার স্ত্রী ইফরাত জান্নাত তাকে নির্মমভাবে খুন করে কাঁচা কলিজা ফুসফুস চিবিয়ে খেয়েছে। আরাধ্য তাচ্ছিল হাসল। আব্বাজান বললো আর আপনিও বিশ্বাস করে নিলেন? না করার কারণ? করার প্রমাণ কি অফিসার? চাক্ষুষ সাক্ষী। এবারে আরও গাঢ় হলো আরাধ্যের হাসি। ব্যাস এতটুকু? এতে কি প্রমাণিত হয় আমার স্ত্রী খুনি? কাব্যবোধই ভরকালোর সাথে চেয়ারম্যান নিজেও। আরাধ্য চেয়ারম্যানের দিকে তাকিয়ে খানিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অভিযোগকারীকে জিজ্ঞেস করুন অফিসার, কাল রাতে তিনি কোথায় দেখেছেন আমার স্ত্রীকে খুন করতে। চেয়ারম্যান এগিয়ে এলেন। খন্দকার বাড়ির সামনে বড় জঙ্গলে এখানে এই মেয়ে খন্দকারকে খুন করে খণ্ডিত দেহ ফেলে এসেছে। আরাধ্য চেয়ারম্যানের মুখোমুখি হয়ে দাঁড়ালো। আপনি নিশ্চিত আব্বাজান লাশ এখানে ফেলে এসছে? আমি নিজের চোখে দেখেছি। এই মেয়ে ঠিক কতটা নির্মমভাবে খুন করেছে খন্দকারকে, সাথে কলিজা চিবিয়ে খেয়েছে। রাত ঠিক কয়টা নাগাদ আব্বা? সঠিক মনে নেই, তবে রাতের শেষ প্রহর। এত রাত ওই জঙ্গলে আপনার কাজ কি? চেয়ারম্যান একবার শুষ্ক ঢুকিলেন। আরাধ্য বুঝলো লোকটা কাবু হয়েছে। কাব্য জিজ্ঞেস করলো, কি হলো বলুন চেয়ারম্যান সাহেব, গত রাতে আপনি জঙ্গলে কি করছিলেন? চেয়ারম্যান একটু দম নিয়ে বলে উঠলেন, শেষ রাত্র পানির তৃষ্ণা পেয়েছিল। পানি খেতে উঠতেই নুপুরের শব্দ শুনি। তখন দেখি এই মেয়ে একটা মোমবাতি হাতে বাসা থেকে বের হচ্ছে। পিছু নিয়েছিলাম। এবারে উচ্চস্বরে হেসে উঠল আরাধ্য। খুন করলে নিশ্চয়ই কেউ নূপুর পরে হেঁটে এলে জানিয়ে যাবে না, তাই না অফিসার? কাব্যর মনে হলো সে গোলক ধাঁধে পড়েছে। আরাধ্য আবারও বলল, আপনার সাক্ষী দুর্বল অফিসার। চেয়ারম্যান কড়া কণ্ঠে প্রতিবাদ করলেন, কি বলতে চাইছো ফারহান? আমি পাগলের বলা বকছি? আমি ভুল বলছি? হতেই পারে। চেয়ারম্যান জিহ্বা দিয়ে মারি আটকালেন। এটা আমার লাভ। আমার স্ত্রীকে অপছন্দ করা। চেয়ারম্যানের বুকে ব্যথা অনুভব করলেন। খানিকটা বুকে হাত দিয়ে খানিকটা পিছিয়ে যেতে নিলে কাব্য ধরে ফেলল তাকে। সযত্নে নিয়ে গিয়ে সোফাতে বসালো। আপনি ঠিক আছেন চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান খানিক মায়া দৃষ্টিতে দেখলেন কাব্যকে। এরই মাঝে আরাধ্য বলল, ফিরে যান অফিসার, তদন্ত রিপোর্ট নিয়ে তবে আসুন আমার সহধর্মিনীকে ধরতে। নত মীরবার বৌরানির সামান্যতম অসম্মান এই ফারহান ফায়াজ আরাধ্য সইবে না। মানহানির মামলা করবো আমি। আগে নিজের পিঠ তো বাঁচান মিস্টার আরাধ্য, তারপর না হয় স্ত্রীকে বাঁচাবেন। সদর দিয়ে প্রবেশকৃত একটা গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এলো। তবে কণ্ঠটা আরাধ্যর ভীষণ চেনা। আরাধ্য ঘাড় কাত করে দরজার দিকে তাকাতেই দেখল নুরুজ্জামান পুলিশের পোশাকে হাজির। তার পাশে লেজ নাড়াতে নাড়াতে আসতে লেঝিন হনুমান মাতব্বর। কাব্য অবাক চোখে তাকিয়ে আছে নুরুজ্জামানের দিকে। নুরুজ্জামান এগিয়ে এলো। আপনাদের দুই ভাইয়ের এই লোক দেখানো চোর পুলিশ আর কতদিন চালাবেন আরাধ্য সাহেব? আর্ধ নিশ্চুপ কাব্য জিজ্ঞেস করলো, কে আপনি? নুরুজ্জামান ঘাটটি একটু বাকি আরাধ্যর দিকে তাকালো। আমি কি ছোট নবাব? তাদের বলুন আমি আপনার কর্মী নুরুজ্জামান। নুরুজ্জামান হেসে উঠল। আমি আইনের লোক,
স্পেশাল ব্রাঞ্চের অনাকাঙ্ক্ষিত একজন অফিসার নাহিদুল হাসান। সঙ্গে সঙ্গে সালাম ঠুকলো কাব্য। কিছুটা পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে স্যার বলে উঠল। নাহিদুল হাসলো। হয়েছে কাব্য সাহেব, এত ফর্মালিটিস করার প্রয়োজন নেই। এখন প্রয়োজন আপনাদের দুজনের জেলে যাওয়া। নাহিদুল কালো রঙের একটা ফাইল বের করে দেখে বলল, মীর আরাধ্য, আপনাকে অ্যারেস্ট করার অনুমতি উপর মহল দিয়েছে। কালো ব্যবসা, ড্রাগ স্মাগলিং, এমনকি মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেশে বিদেশে পাচারের অভিযোগ এসেছে আপনার নামে। ও হ্যাঁ, খুনের অভিযোগটাও আছে। আর বাকি রইল খন্দকার খুনের মামলা, ওটা পরবর্তীতে হবে। এখন ইফরা এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে শুধু তার মানুষটিকে। এতগুলো অভিযোগ উঠেছে লোকটা নামে, অথচ কত ভাবলেশীনভাবে দাঁড়িয়ে আছে সে। চোখ থেকে 2 ফোঁটা নোনা পানি গড়িয়ে পড়ল বোধহয়। মিয়ে যাওয়া কণ্ঠে ডাকলো, ছোট নবাব। আর্দ্র ধমকে উঠল। একদম কাঁদবে না এরা। ইফরা শুনল না। এই প্রথম সে বিরোধ করলো আরাধ্যর। আমার কষ্ট হচ্ছে ছোট নবাব, ভীষণ রকম কষ্ট হচ্ছে আমার। আর্দ্র ঘুরে তাকালো ইফরার দিকে, আলতো করে হাত রাখলো ইফরার দুটো গালে। আমি আমার রাগকে ভীষণভাবে ঘৃণা করি এরা। আমি রাগলে অমানুষ হয়ে ওঠে। তোমার চোখে যদি আর এক বিন্দু পানি ঝরে, কসম খোদার, আমি সব ধ্বংসের আগে নিজের ধ্বংসকে প্রশ্রয় দেব। তো নিশ্চয়ই এটা মানবে না? ইফরা চোখ বুজে ঠোঁটে ঠোঁট চেপে ধরলো। আবারও 2 ফোঁটা পানি করালো। আর্দ্র কিছুটা ঝুঁকে পানিটুকু গাল বেয়ে পড়ার আগে জিহ্বা দিয়ে চেটে নিল। ইফরা আচমকাই মুখ লুকালো আরাধ্যর বুকে। তবে এবারে কাঁদলো না। আরাধ্য বোধহয় খুশি হলো। মেয়েটা তাকে মানে, তাকে ভালোবাসে। আর কি চাই তার? কিছুই না। ইফরাকে বুক থেকে সরিয়ে বলল, বাসায় ডাক্তার আসবে, চেক আপ করিয়ে নিও। শুরুটা অযত্ন করবে না এরা, আমি মানতে পারবো না। কাব্য করুণ চোখে দেখছে কেবলই সব দৃশ্য। মাতব্বর চোখ বুঝে তৃপ্তির শ্বাস ফেল। নিজের একমাত্র ছেলের খুনের শাস্তি সে আজ দিতে পেরেছে আরাধ্যকে। মনে মনে ডাকলো চয়নকে। চয়ন বাবা, আমার বাপ, তোর খুনি শাস্তি পাইবো বাপ। নাহিদুল হাত করা পড়ালো আরাধ্যর হাতে। কাব্য সহ সকল পুলিশ আরাধ্যর পিছনে যেতে লাগলো। চেয়ারম্যান বসা ছেড়ে এসে ইফরাকে ঘুরিয়ে একটা থাপ্পড় বসাতে যাচ্ছিল, বোধহয় তবে হলো না। সদর দরজা পেরোনোর আগেই আরাধ্যর করা ধমকে থেমে গেল তার হাত। ফারহান ফায়াজ আরাধ্যের ঘরোয়াল এসে মেয়ের পরিবারের বউরানি। আমার অবর্তমানে আমার অর্ধাঙ্গিনীকে আপনার আমানতে রাখলাম আব্বাজান। অবশ্যই আপনি সন্তানের আমানত খেয়ানত করবেন না। আসছি। আরাধ্য বেরিয়ে গেল। ভঙ্গুর হৃদয়ে দুপা পিছিয়ে গেলেন চেয়ারম্যান। পড়তে নিলে তাকে ধরে ফেলো ইফরা। চেয়ারম্যান করুণ চোখে দেখল মেয়েটাকে। মেয়ের বাড়িতে ডাক্তার এলো বিকেলের শেষের দিকে। ইফরা তখন যায় নামাজে বসে মোনাজাত করছিল ওই বান্দার জন্য। কেঁদেছে মেয়েটা। গালের উপর পানি শুকিয়ে যাবার দাগ। সময়টা তখন মাগরিবের আগ মুহূর্ত। একজন মহিলা ডাক্তার নিয়ে ঘরে এলেন অরুণিমা। ইফরা জায়নামাজ রেখে খাটে এসে বসল। ডাক্তার তাবাচ্চুম ইনিয়ে বিনিয়ে ইফরাকে অনেক প্রশ্নই করলেন। পেশার একদম নেই বললেই চলে। মানহা রাইসা দুজনেই এসে হাজির হলো ঘরে। ইফরা দেখল রাইসার চেহারার অবনতি হয়েছে, চেহারা লাবণ্য হারিয়েছে মেয়েটা। তবে উল্টো দিকে মানহার চেহারাই উজ্জ্বলতা। কারণ কি? সে কি আরাধ্যকে ভুলতে পেরেছে? নিজেকে সামলে তুলেছে সব ঝামেলা থেকে। হবে হয়তো এক ক্ষত কতকাল আর কাঁচা থাকবে। ডাক্তার তাবাচ্চুম একটু পানি চাইলেন। অরুণিমা পিছনে তাকাতে রাইসা পানি আনতে গেল। অরুণিমা একদম নিকটে এসে বসল ইফরার। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তার তাবাচ্চুম বলল, খুশির সংবাদ রয়েছে গিন্নিমা, উৎসব করুন। অরুণিমার মুখে খুশির রেখা ফুটে উঠল। তবে মানহার এসব মাথায় ঢুকছে না। সে অবুঝের মতো বলল, কি খুশির সংবাদ? মীর বাড়ির উত্তরাধিকার আসছে। ক্ষণিকে অমাবস্যা নেমে এলো মানহার মুখে। বুকের বাম দিকে চিনচিন ব্যথাটা যেন আরও বাড়ল। অসহায় এক দৃষ্টিতে ইফরার দিকে তাকিয়ে থাকলো সে। ইফরা কিছু একটা আন্দাজ করে আবারও দীর্ঘশ্বাস ফেল। রাইসে এলো কয়েকটা মিষ্টি, সাথে 1 গ্লাস পানি নিয়ে। সে শুধুই পানি আর ফল এনেছিল, তবে খুশির সংবাদ শুনে আবারও মিষ্টি এনেছে। তাবাচ্চুম বললেন, শীঘ্রই বৌমাকে নিয়ে হসপিটালে আসবেন গিন্নিমা। একটা মিষ্টি মুখে দিয়ে পানি পান করলো ডাক্তার তাবাচ্চুম। এখন তাহলে আসি আমি। অরুণিমা ডাক্তার তাবাচ্চুমকে বিদায় দিতে চাইলেন। রাইসা এসেছিল ইফরার কাছে কিছু প্রয়োজন কিনা জিজ্ঞেস করতে। ইফরা কিছু বলেনি। এক এক করে সকলেই চলল ঘর ছেড়ে। মানহা গেল না। ইফরা জিজ্ঞেস করলো,
কিছু বলবে বুবু? মানহা এগিয়ে এসে বসলো, একটুখানি তাকিয়ে থেকে বলল, তবে শেষ বেলায় এসে নির্হারা পাখিটাও কারো আশ্রয়ে রাত্রি যাপন করল। অতঃপর সেই ঘরেও পরবর্তী প্রজন্মের আবির্ভাব ঘটল। এটাই তো প্রকৃতির নিয়ম। বলছো? হুম। মানহা তাচ্ছিল্য হাসলো। সে ঘর বাঁধার মানুষ ছিল না মেয়ে। বেঁধেছে তো, 9 মাস সংসারও করলো। মানহা উত্তর করলো না। ইফরা বলল, সে ভালোবাসার ঘৃণার মানুষ, তবুও বাধ্য করলো আমাকে ভালোবাসতে। আমিও স্বার্থপর হয়ে একখান ঘরের লোভে পড়লাম। অতঃপর আমি তাকে আর ঘৃণায় রাখতে পারলাম না। ভালোবেসে ফেললে? বাসলাম তো। মানহা আবারও চুপসে গেল। একটুখানি নীরবতা কাটলো দুজনের মাঝে। ভাগ্য আমায় কি দিল বলতে পারো বৌরানী? যেটা ভাগ্যের নেই তার উপর আবার অভিযোগ কেন বুবু? মানহা দৃষ্টি সরালো। তাকে নির্দোষ বলতে চাইছো? সে নির্দোষ বুবু, সে তো তোমাকে চায়নি, তুমি তাকে চেয়েছো। অবশ্যই তোমার উচিত ছিল তাকে তোমার মোহে বাঁধা। মানহা ভুরু কুচকে নিল। বাঁধতে চাইনি বলতে চাইছো? ইফরা মাথা ঝাঁকলো। হ্যাঁ, বাঁধতে পারোনি বলছি। বিরোধ করছো? ইফরা হাসলো। একটুও না। যেটা আমার সেটার জন্য বিরোধের প্রয়োজন নেই। তুমি চেষ্টা করে নাও তাকে, যদি সে তোমার হয় আমি সরে দাঁড়াবো। ইফরা উঠে দাঁড়ালো, হেঁটে গিয়ে বেলকুনিতে দাঁড়ালো। মানহা সেদিকে পা বাড়িয়ে পড়ল। এটা কি বৌরানীর উদারতা? একদম নয়। তবে কি নাম দেবে এটার? সুখ। মানহার কপালে ভাঁজ ফুটল। সুখ? ইফরা রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়ালো। সবার বিরুদ্ধে গিয়ে ভালোবাসবো এত বড় দুঃসাহস আমার নেই। আমি খাঁচায় বন্দি পাখিকে ভালোবাসি না, তাকে মায়া করি। মায়া করি এই জন্যেই যে বন্দি পাখি ছাড়া পেলে কখনোই খাঁচার মায়া করে না, আর মুক্ত পাখি কখনো মায়াতেই থাকে না। মূলত যে পাখি সারাদিন উড়ে শেষ সন্ধ্যায় বাসায় ফিরে তাকেই ভালোবাসা বলে। বড় কঠিন ব্যাখ্যা, মস্তিষ্কের এই সমীকরণ বোঝা কঠিন। ইফরা মুচকি হাসলো, তবে এটা তাচ্ছিলের। মানহা বলল, তোমার হাসি সুন্দর বৌরানী। কে জানি, আজকাল তো মুগ্ধ করার ক্ষমতা হারিয়েছি। এখন যা হচ্ছে সব বিষাদের খেলা। মানহা আকাশের দিকে তাকিয়ে থাকলো। অনুভূতি বেশি হলে দুঃখটাও বেশি হয়। তবে কি অনুভূতি শূন্য হতে বলছো? বলছি না, তবে নিজেকে দেখে অনুভব করছি আবেগী হলেই পৃথিবী কাঁদায়, ভাগ্য ধোকা দেয়। পৃথিবীর বুকে দুঃখ ব্যতীত কেউ চিরস্থায়ী নয়। দুঃখের স্বাদ থাকলেই না সুখ মিষ্টি লাগবে। তবে কি প্রেমকে দুঃখ নাম দেব? ইফরা মাথা ঝাঁকালো। তবে বিরহ ডাকো। দুজনের মাঝে আরো খানিক সময় নীরবে কাটলো। মাগরিবের আজান পড়েছে চারিদিকে। মানহা ঘরে চলে এলো। ইফরা বেলকুনি থেকে এসে অজু দিয়ে নামাজে বসলো। 21শে ডিসেম্বর সেদিন আগুন লেগেছিল মীর বাড়িতে। ভোরের দিকে নামাজ পড়তে উঠেছিল অরুণিমা। আরাধ্যর থানায় থাকার খবর ইতিমধ্যে তার কানে গিয়েছে। ছেলের চিন্তায় অসুস্থ শরীরটা আরও খানিক দুর্বল হয়ে পড়েছে। ফজরের নামাজ শেষে ছাদে এসে দাঁড়ালেন তিনি। ডিসেম্বরের শেষের দিকে শিরশির হাওয়া গায়ে লাগলো। পরশু নির্বাচন, তবে এবছর নির্বাচন হবে না মীর বাড়িতে। আরও 5 বছর চেয়ারম্যান থাকবেন মীর আহনাফ। প্রতিপক্ষ নেই, খন্দকার নিখোঁজ ইতিমধ্যেই। সে পরিবারের কারোর চেয়ারম্যান হবার মন মানসিকতা নেই বললেই চলে। ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুটেছে, মৃদু বাতাসে কেমন জানি মাথা দোলাচ্ছে। অরুণিমা খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বাহির পানে তাকালেন। এদিক ওদিক একটুখানি চোখ বোলাতে জঙ্গলের পথে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। মেয়েটার গড়ন ঠিক যেন মানহা। চশমা ছাড়া দূরের জিনিস ঝাপসা দেখেন অরুণিমা। মাথায় উঠিয়ে রাখা চশমা চোখে দিতে স্পষ্ট হলো মানহার অবয়। এত সকালে এই মেয়ে জঙ্গলে কি করে? অরুণিমার মনে প্রশ্ন জাগলো। সে সন্দেহী চোখে খানিক তাকিয়ে থাকতেই আটকে উঠলেন। মানহা এক ছেলের সাথে দাঁড়িয়ে আলাপচারিতা করছে, তবে ছেলেটা তার চেনা লাগছে। চোখ ঘষে আর একটু তাকাতে ছেলের চেহারা পরিষ্কার হলো। খন্দকারের ছোট ছেলে। অরুণিমা দাঁতে দাঁত চেপে ধরলেন। বেইমান কি সে ঘরেই পুষছে? তার সন্দেহ লাগলো আরাধ্যর জেলে যাওয়ার পিছনে নিশ্চয়ই এই মেয়ের গাঢ় হাত রয়েছে। অরুণিমা অধিক সময় তাকিয়ে থাকলেন তাদের দিকে। ঠিক যতক্ষণ না কথা শেষ করে মানহা বাসার দিকে আসে। তাই হলো, কথা শেষ করে মানহা মাথায় এক লম্বা ঘোমটা টেনে বাড়ির দিকে এলো। অরুণিমা তখনও ছাদে দাঁড়িয়ে। সকালে সূর্যরশ্মি দেখা মিলেছে। প্রকৃতি ধীরে ধীরে আরও বেশি আলোকিত হচ্ছে। রোজ নিয়ম করে সকাল হয়, আবার সূর্য অস্ত যায়। এটাই তো প্রকৃতির নিয়ম।
অরুণিমা ছাদ থেকে নামলেন যখন, তখন বাজে সকাল 7টা। আজ রন্ধনে যাননি তিনি। মন শরীর ভালো না থাকলে কাজে মন বসে না। রেনুর মা টেবিলে খাবার দিয়েছে। অরুণিমা প্রথমে ইফরার ঘরে গেলেন। ইফরা তখন বেলকুনিতে পাতানো চেয়ারে, দোল খাওয়া চেয়ারে বসে ঘুমোচ্ছে, বুকের ওপর একটা ডায়েরি। অরুণিমা ডাকলেন, বৌরানী। ইফরা গভীর ঘুমে, বেশ কয়েকবার ডেকেও সাড়া এলো না। উপায় না পেয়ে অরুণিমা একটু ঝাঁকুনি দিলেন তার শরীরে। ইফরা চমকে উঠল। অরুণিমা দ্রুত বললেন, আমি বৌরানী। শান্ত অবুঝের মতো চোখে তাকালো ইফরা, গালে পানি শুকানোর দাগ। অরুণিমা ব্যাপারটা লক্ষ্য করে বললেন, কেঁদেছ মেয়ে? ক্ষত স্থানে যেন লবণ পড়ল। ইফরা তবু নিজেকে সামলে বলল, আমায় ডেকেছেন আম্মা? কিছু প্রয়োজন? খাবে চলো, এ সময় শরীরের অযত্ন করতে নেই যে। কিন্তু আমার যে খিদে নেই আম্মা। ফায়াজ শুনলে কি হবে ভেবেছ? তার সন্তানের অযত্নেই তোমাকে শুলে চড়াবে। ইফরা পেটে হাত রাখলো। সবেমাত্র জেনেছে সে মা হবে, অথচ কত মায়া মায়া লাগছে নিজের জন্য। কিন্তু ওই লোক তো জানে না সে বাবা হবে। ইফরা উঠে দাঁড়ালো। চলুন তবে। দুজনে মিলে অন্দরে এলো। অরুণিমা রুটি আর সবজি বাটি এগিয়ে দিলেন। প্লেটে একটা ডিম সিদ্ধ। ইফরার রুটির এক কোণ ছিঁড়ে মুখে দিতে চোখ থেকে টুপ টুপ করে পানি ঝরল। রেনুর মা আরও দুটো রুটি এনে রাখলো টেবিলে। ইফরার শুকনো মুখে তা দিকে তাকিয়ে বলল, কাঁদবেন না বৌরানী, আমাগো ছোট নবাব ভালা মানুষ, আল্লাহ হ্যার ভালা করব। ইফরা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে শুনল সব। কতখানি অসহায় লাগছে তার। কিছু হারানোর বেদনায় আঁকড়ে ধরেছে তাকে। বেলা 10টায় থানায় এলো ইফরা, সাথে এলো মানহা। রেজার আরাধ্যকে একই জায়গায় রাখা হয়েছে। ইফরা দেখল রেজা খানিক শুকিয়ে গেছে। খাবার নিয়ে পুলিশের সাথে ঘোর তর্ক করছে খানিক সময়। লোকটা জেলের খাবার খেতে পারবে না। ইফরা বাসা থেকে খাবার এনেছে, অথচ জেলে তা গ্রহণযোগ্য নয়। তাদের ভাষ্যমতে যদি খাবার খেয়েই আরাধ্যকে সে মেরে দেয়। ইফরা অবাক হয়েছিল, নিজের স্বামীকে নাকি সে মারবে। বাহ, কি যুক্তি! কাব্যে এলো তাদের সাথে। ইফরার দু চোখ ভরে উঠেছে বারবার। জেলের খুব কাছে এসে দাঁড়ালো। আরাধ্য হাঁটুতে মাথা ঠেকিয়ে বসা। লোকটার পরনে গতকালের কালো গেঞ্জিটা। ইফরার আগমনে রেজা ডাকলো, ছোট নবাব। ডাকটা ভীষণ ক্ষীণ, তবুও আরাধ্য শুনল। বসা ছেড়ে উঠে এগিয়ে এলো। চোখ দুটো লাল হয়ে আছে। আরাধ্য মেয়েটাকে দেখে নিয়ে প্রশ্ন করলো, কেন এসছো এরা? তোমার পাপিকে দেখতে? ইফরা দীর্ঘশ্বাস ফেল। এভাবে কেন বলছেন? ঘৃণা লাগছে না? আরাধ্য জিহ্বা দিয়ে মারি আটকালো। ইফরা জিজ্ঞেস করলো, কপালে কাটলো কি করে? ওরা মেরেছে আপনাকে? শরীর কেমন তোমার? ইফরা চোখ বুজে নিজেকে শান্ত রাখলো। খানিক চুপ থেকে বলল, এড়িয়ে যাচ্ছেন? এসব ক্ষুদ্র পাপের প্রায়শ্চিত্ত এগুলো মায়ের বলে না। তবে তোমার খুশি হওয়া উচিত, তোমার পাপই শাস্তি পাচ্ছে। আমি নিজেও পবিত্র নই। আরাধ্য ধমকে গর্জে উঠল। হাত বাড়িয়ে চেপে ধরল ইফরার গলা। চিবিয়ে চিবিয়ে বলল, জানে মেরে দেবো একদম। আর একবার বাজে বকলে তুই পবিত্র। আমি যখন বলেছি পবিত্র মানে তুই পবিত্র। কিছুটা ধাক্কা দিয়ে ইফরার গালটা ছাড়ল আরাধ্য। ইফরা দু কদম পিছিয়ে গেল। খুক খুক করে কাশি দিয়ে নিজেকে সামলে নিল। তারপর আবারও এগিয়ে এলো আরাধ্যর কাছে। আলতো হাত ছুঁয়ে দিল আরাধ্যর ক্ষত স্থানে। আরাধ্য বলল, ফিরে যাও ইরা, আমি ফিরবো খুব শীঘ্রই। ইফরা শুষ্ক ঢোক গিলল। জলদি ফিরে আসুন, আমি পথে চেয়ে অপেক্ষা করবো। আমাকে নিরাশ করবে না। আরাধ্য নিষ্পলক চোখে কান্নারত মুখটা দেখল ইফরার। তোমার শোক লাগছে না? কষ্ট পাচ্ছ? ভালোবেসে ফেরেছ তাই না? ইফরা কঠোর হলো। বাসলেই কি? ভালোবাসো? আসছি আমি। পালাচ্ছ? হয়তো। আরাধ্য আর কথা বাড়ালো না। সব কথা ফেলে জিজ্ঞেস করলো, সাথে কে এসেছে? মানহা বাবু। আরাধ্য আশেপাশে একটু খুঁজলো বোধহয়। ইফরা বুঝে বলল, একজন আসার অনুমতি ছিল, আমি এসেছি বুবু বাইরে। আসছি আমি। ইফরা চলে যাচ্ছিল। আরাধ্য ডাকলো, ইরা। ইফরা থামলো। ঘাটটা অল্প ঘুরিয়ে বলল, ডাক্তার এসেছিল? জি। শরীরের যত্ন নিও, তোমায় ভীষণ শুকনো লাগছে। আচ্ছা আসুনি কিন্তু। ইফরা দীর্ঘশ্বাস নিংড়ে বলল, জলদি ফিরে আসুন, অনেক কথা বলার আছে।
ইফরা বেরিয়ে গেল। আরাধ্য তাকিয়ে রইল তার চলে যাওয়া, ঠিক যতক্ষণ অব্দি না মেয়েটা চোখের আড়াল হয়। নাহিদুল এসে দাঁড়ালো আরাধ্যর কাছে, জেলে দরজা খুলে ভিতরে গিয়ে বসলো। রেজা দেওয়ালে মাথা ঠিকই আছে, কয়েকদিন অত্যাচারে শরীরে জ্বর উঠেছে, অথচ তার মুখ থেকে একটু শব্দ অব্দি বের করতে পারেনি। আরাধ্য এসে বসলো রেজার পাশে। নাহিদুল তখনও বসা। একজন কনস্টেবল এসে 3 প্লেট ভাত দিল 3 জনকে। আরাধ্য খাবার দেখে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, বাপরে, আসামের জন্য এত দামি খাবার, কাহিনী কি অফিসার? এটা থানার খাবার নয়, তোর বউ এনেছে। আরাধ্য প্লেট হাতে তুলে নিল, তরকারি ঘ্রাণ হাতে নিয়ে শুকলো। এটা অরুণিমার রান্না নয়, রেনুর মার রান্না। রেনুর মা তরকারিতে 5 ফোড়ন দেয়, সাথে আস্ত জিরা। নাহিদুল হাত ধুয়ে খেতে লাগলো। রেজার দেহে জ্বরে কাবু। আরাধ্য হাত ধুয়ে ভাত মাখলো। প্রথম লোকমা ভাত রেজার দিকে দিল। রেজা অবাক হলো বোধহয়। আরাধ্য বলল, তাকিয়ে না থেকে খেয়ে নে। নাহিদুল দুজনের মধ্যে বন্ধন দেখলো। খেতে খেতে নাহিদুল প্রশ্ন করলো, তোর বউকে কতটা ভালোবাসিস তুই? আরে শালা, তুমি মাল হঠাৎ আমার বউরে টানো কেন বাল?